হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশ্যোলজি সাবজেক্টটা এমডিসি কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের 2 নম্বর মডিউল থেকে একটি গুরুত্বপূর্ণ 10 মার্কের নোটস নিয়ে। তার পাশাপাশি আলোচনা করব তোমাদের এমডিসি সোশ্যোলজি সাবজেক্ট হিসেবে তোমাদের প্রথম যে টপিকটা সেটা হলো ইন্ট্রোডাকশন টু কমিউনিকেশন। অর্থাৎ ইন্ট্রোডাকশন হচ্ছে সেটা তোমার সঙ্গে একটা আদান প্রদান, হয়তো একটা মত বিনিময়, এই যে এগুলো হচ্ছে গণমাধ্যম। অর্থাৎ তোমাদের ফার্স্ট তোমাদের যে টপিক পেপারটা হচ্ছে পপুলার কালচার অ্যান্ড মাস মিডিয়া অ্যান্ড সোশ্যোলজি। অর্থাৎ সমাজ বিজ্ঞানীরা তারা এই যোগাযোগ প্রক্রিয়া অর্থাৎ যোগাযোগ বন্ধনটাকে তারা কিন্তু শুরু করেছিলেন। অর্থাৎ জন ডিউ তিনি একটা বর্ণনা দিয়ে তার বইয়ের মধ্যে বলেছিলেন যে যোগাযোগ হলো পরস্পরের সংযোগ স্থাপন। অর্থাৎ মানুষ তার যোগাযোগ স্থাপনের জন্য অর্থাৎ একটা মাধ্যম প্রয়োজন, যে মাধ্যম থেকে সে জায়গায় গিয়ে তার কিছু আদান প্রদান করতে পারে। তো এখনকার যুগে ইন্টারনেট, তারপরে হচ্ছে মেসেজের মাধ্যমে আমরা অনেক সময় আমরা কিন্তু আদান প্রদান করি। তো এগুলো হচ্ছে কমিউনিকেশন, এগুলোকে বলা হয় কমিউনিকেশন। অর্থাৎ তোমাদের প্রথম যে মডিউলটা ছিল সেটা ছিল পপুলার কালচার অ্যান্ড মাস মিডিয়া। মাস মিডিয়া মানেই হচ্ছে গণমাধ্যম। তো আজকের যেটা বিষয়ে আলোচনার সেটা হলো তোমাদের 2 নম্বর মডিউলটা। এখান থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে নির্ভরযোগ্য, অর্থাৎ ভারতের উত্থান এবং বিবর্তন, অর্থাৎ ভারতের বিশ্বায়নে মিডিয়া হাউসের উত্থান বিবর্তন এবং মিডিয়া ও যোগাযোগের উপর এর প্রভাব বিস্তার আলোচনা করো। এটা কিন্তু তোমাদের 10 মার্কের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কিন্তু টপিক। অর্থাৎ শুধুমাত্র প্রশ্নের পিছনে কিন্তু ছুটলে পরে হবে না। প্রথম ফার্স্ট যে তোমাদেরকে টপিকগুলো বুঝতে হবে বা কনসেপ্টগুলো তোমাদেরকে বুঝতে হবে সেটা হলো যে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট। তো আমি তোমাদের এমডিসি পেপারের, অর্থাৎ এমডিসি পেপারটা তোমাদের কাছে একটা নতুন, আর আমি গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের সোশ্যোলজি এমডিসি পেপারটা আমি তোমাদের ক্লাস করাই। আর অনেক ছাত্রছাত্রী তোমরা আছো যারা তোমাদের এই পর্যন্ত তোমরা যারা পারচেস করেছো বা তোমাদের বোঝার ক্ষেত্রে যদি তোমাদের কোনো রকম অসুবিধা বোধ হয় তাহলে কিন্তু তোমরা আমাকে তোমাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে তোমরা লিখে পাঠাতে পারো। তার আগে সেটা হলো যে তোমাদের পরীক্ষায় যে কোশ্চেন প্যাটার্নটা সেটা হলো তোমাদের দুটো কিন্তু 10 মার্কের তোমাদের প্রশ্ন থাকবে। অর্থাৎ 10 মার্কের 2টি এবং 20, তারপরে তোমাদের 5 মার্কের 2 × 5 10 এবং এমসিকিউ। এই এমসিকিউ যে জায়গাটা এটা কিন্তু একটা হচ্ছে খুব একটা ভাইটাল কিন্তু বিষয় নয়। অর্থাৎ আমার কাছে অনেক কমেন্ট এসছে এবং অনেক রিকোয়েস্ট এসেছিল, স্যার এমসিকিউর জন্য কি করা যায়। তো আমি তোমাদেরকে বলতে পারি তোমাদের এডুকেশন এমডিসি সাবজেক্ট হোক বা হচ্ছে সোশ্যোলজি, তোমাদের শুধুমাত্র তোমাদের যে নোটস পত্রগুলো যেগুলো আছে সেগুলো তোমরা একটু ভালো করে দেখো, সেখান থেকে কিন্তু হয়ে যাবে। আর 10 মার্কের একটা নোটস অর্থাৎ অ্যান্সার করার কিন্তু পদ্ধতি আছে। সেখানে তোমাদের যে পেপারটা রয়েছে সিলেবাসের মধ্যে সেখানে কিন্তু বলে দিয়েছে যে তোমাদের 10 মার্কের প্রশ্ন তোমাদের 350টি ওয়ার্ডে কিন্তু পূরণ করতে হবে বা হচ্ছে লেখা শেষ করতে হবে। তার পাশেই 5 মার্কের প্রশ্ন তোমাদের যেখানে 150 অর্থাৎ 150টি শব্দে তোমাদের শেষ করতে হবে। অর্থাৎ তোমাদের যে জায়গাগুলোতে তোমাদের তথ্যগুলো দেওয়া প্রয়োজন শুধুমাত্র সেটা দিলেই কিন্তু হবে, তার বাইরে কিন্তু সেটা না দিলেও হবে। অর্থাৎ আমি যদি 10 মার্কের একটা প্রশ্নে মিনিমাম 6 থেকে 7টা পয়েন্ট আমি দিতে পারি মিডিয়া সম্পর্কে, তাহলে কিন্তু সেখানে আমার 10-এর মধ্যে ম্যাক্সিমাম ভালো লিখতে পারলে পরে সে তো কিন্তু তোমাকে 10-এর মধ্যে 8ও দিতে পারে। খুব বেশি ব্রিলিয়ান্ট অর্থাৎ খুব বেশি স্টুডেন্ট ভালো স্টুডেন্ট না হলে পুরো একজন স্টুডেন্টকে যতই দুর্বল থাকুক না কেন তাকে কিন্তু
10-এর মধ্যে সে যদি 6-7টা পয়েন্ট লিখতে পারে, সেখানেও কিন্তু তোমরা 5 থেকে 6 নাম্বার কিন্তু পেতে পারছো। তাহলে একটা 10 মার্কের প্রশ্নতে 5 মার্ক বা 6 নাম্বার, তাহলে দুটো প্রশ্ন, 6 দুগুণা 12। তারপর তোমাদের 5 মার্কের দুটো প্রশ্ন করলে তোমাদের সেখানে 10 তোমাদের তো চলে আসছে। তাহলে তোমাদের 40 নম্বরের বিলো ফর 20% তোমাদের কিন্তু পাস কিন্তু করতেই হবে লিখিত। তো তোমাদের যাই হোক, তোমাদের এই এমডিসি পেপারটার একটু আমি তোমাদের ভিতরে যাব। সেটা হলো যে এই যে 1780 সালে প্রথম ভারতে প্রিন্ট মিডিয়া নামে কিন্তু, অর্থাৎ প্রিন্ট মিডিয়া আমরা কি করি, আমরা গণমাধ্যম থেকে আমরা যেগুলো আমরা দেখছি বা হচ্ছে শিখছি যোগাযোগ স্থাপন, তার পাশাপাশি আমাদের আরেকটা যেটা মাধ্যম বা সবার কাছে যেটা পরিচিত প্রিন্ট মিডিয়া, অর্থাৎ এই যে গণমাধ্যমগুলো রয়েছে, এই গণমাধ্যমের যে পেপার, কোনো খবর, নিউজ, চারিদিকে নিউজ, অর্থাৎ এই যে চতুর্দিকে যে খবরগুলো প্রচার করা হয়, এগুলো কিন্তু প্রিন্ট মিডিয়াকে বলা হয় এদেরকে। অর্থাৎ এগুলো কিন্তু প্রিন্ট মিডিয়া, অর্থাৎ একটা ভায়া হয়ে, একটা মাধ্যম হয়ে সেই মিডিয়াগুলোকে সেখানে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তারপরে জানা যায় যে এটা 1800 শতকে কার্যক্রম শুরু হয়েছিল। 1800 শতক একটা এটা কিন্তু কারণটা শুরু হয়েছিল। তোমাদের এমসিকিউ আকারে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসতে পারে যে কত সালে ভারতে প্রিন্ট মিডিয়া শুরু হয়েছিল, তাহলে সালটি কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। তাহলে কি হবে, 1780 সালে। এটা কিন্তু একটা দশক, অর্থাৎ 1800 শতকে এই কার্যক্রমটা, কোন কার্যক্রমটা, গণমাধ্যমের কার্যক্রম শুরু হয়েছিল। এটাও কিন্তু একটা শর্ট প্রশ্ন। তারপর যেটা হলো এই যে ওয়ার্ল্ড গ্লোবাল এই নিয়ন্ত্রণটা, অর্থাৎ এটা কিন্তু এর কারণ হচ্ছে এই ইন্টারনেটের উত্থান। আমি যে প্রশ্নটা তোমাদের আজকে আলোচনা করব, উত্থান, বিবর্তন এবং মিডিয়া, এটা কিন্তু ভাইটাল। তাহলে বলা হচ্ছে যে এই ইন্টারনেটটা কিসের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে, গ্লোবাল ভিলেজ, অর্থাৎ ওয়ার্ল্ড গ্লোবাল ভিলেজ, একটা গ্রামের উপরে কিন্তু সেখানে একটা উত্থান তৈরি করেছে, জায়গা করে নিয়েছে। অর্থাৎ তোমরা আজকে যে এই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন প্রিন্ট মিডিয়াগুলোর সঙ্গে তোমরা যোগাযোগ করছো, আজকে তোমার কাছে একটা স্মার্টফোন, অমুকের কাছে একটা স্মার্টফোন, এখান থেকে কিন্তু একটা অনেক কিছু প্রচার হচ্ছে। অর্থাৎ তোমার যে জিনিসটার প্রয়োজন, সেটা কিন্তু তোমাকে কোথাও কিন্তু আর সেটা ভায়া হয়ে যেতে হচ্ছে না। তুমি কি করছো, তুমি একটা টেক্সট লিখে দিচ্ছ যে তোমার এই জিনিসটার প্রয়োজন, তাহলেও তুমি কিন্তু সেই জিনিসটা তোমার জায়গা মতো সুবিধা তো পারছো। তো এই যে সুবিধাগুলো, এই একটা হচ্ছে এই আমাদের এই উত্থান, মানে এই ইন্টারনেটটা আমাদের, এর কারণ হচ্ছে যে এটা কিন্তু গ্লোবাল ভিলেজ, অর্থাৎ এই ওয়ার্ল্ড গ্লোবাল ভিলেজ হয়ে বিশ্ব উত্থান হয়ে গেছে এখন। তো তোমরা এই ছোট ছোট টপিকগুলো তোমরা যদি একটু পয়েন্ট আকারে তোমরা পরীক্ষা লিখতে পারো, তো আমি তোমাদেরকে বলতে পারি খুব বেশি জানা প্রয়োজন নেই, তবে যেটুকু জানবে সেটা কিন্তু নিজের জন্য, আর সেটা হচ্ছে লেখার জন্য। অর্থাৎ তোমরা সেখানে 10-এর মধ্যে একটা 10 মার্কের প্রশ্নতে 10 তোমরা তো পাবে না, কিন্তু সেখানে 6 নাম্বারও যদি তোমার জন্য আসে, তাহলেও তো তুমি পাস করার জন্য কিন্তু গ্রহণযোগ্য। তো যাই হোক, এই ইনফরমেশনটা তোমাদের কাছে দেওয়া আমি প্রয়োজন মনে করলাম। আরেকটা যেটা বিষয় তোমাদেরকে বলবো, যে তোমাদের ইম্পর্টেন্ট যে প্রশ্ন, তোমরা আমাকে অনেকে বলেছো স্যার ইম্পর্টেন্ট প্রশ্ন, তো প্রথম যে তোমাদেরকে বলবো যে তোমাদের হয়তো ইন্টারনাল আকারে এই প্রশ্নগুলো তোমাদের হয়তো দিয়েছে কলেজে, যে যোগাযোগ বলতে কি বোঝো, তারপরে হচ্ছে বাচনিক যোগাযোগ ও অবাচনিক যোগাযোগের মধ্যে পার্থক্য নির্ণয় করো। এই প্রশ্নটা আমি একটা স্টুডেন্টের কাছে দেখলাম, সে আমাকে বলেছে স্যার এই প্রশ্নটার একটু সমাধান করে দিলে ভালো হয়। আমি হয়তো সেটা ক্লাসের অফ টাইমে আমি হয়তো সময় পাইনি, যাই হোক তবুও আমি কিছু পয়েন্ট আমি সেটা দিয়েছিলাম। হয়তো তোমাদের কাছেও কিন্তু এটা যোগাযোগটা মানে তোমাদের উপকৃত তোমরা হবে, যে এই যে বাচনিক যোগাযোগ বা অবাচনিক যোগাযোগের মধ্যে পার্থক্য। তোমরা একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের কলেজে ইন্টারনাল আকারে যে প্রশ্নগুলো তোমাদেরকে প্রজেক্ট করতে দিয়েছে, সেখান থেকে কিন্তু কোনো শর্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় দিতে পারে। তাহলে যোগাযোগ প্রক্রিয়া এই যে বাচনিক, এটা হচ্ছে একটা প্রশ্ন, অর্থাৎ বাচনিক যোগাযোগ, তার মানে তোমাদের এই প্রশ্নটা একটা হচ্ছে মৌখিক, যেটা থেকে আমরা কথার বিনিময় বা হচ্ছে ভাব বিনিময় বিনোদন করি। তারপর হচ্ছে লিখিত যোগাযোগ, আমরা হাতে কলমে যে আমরা জায়গাটাতে পৌঁছে দিচ্ছি, তো এটা হচ্ছে লিখিত যোগাযোগ, তাই এটাকে বলা হয় বাচনিক। আর অবাচনিক হচ্ছে সেটা আমাদের চোখের ভাষা, আমাদের চোখ
দেখতে পাই, কিন্তু আমাদের চোখের কিন্তু একটা পরিভাষা আছে। তারপরে শরীরী ভাষায় যোগাযোগ, অর্থাৎ আন্তরিক শারীরবৃত্তীয় যোগাযোগ। আমরা কিন্তু অনেক সময় এই ভাব বিনিময় ভাব করতে গিয়ে আমরা অনেক সময় শারীরিক প্রভাবও কিন্তু করি। তো যাই হোক, এগুলো তোমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আর তোমরা এই প্রশ্নগুলো, আমি তোমাদের আরও ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে আসবো, তাতে করে তোমাদের আজকে আমি তোমাদের কয়েকটি প্রশ্ন তোমাদেরকে বলছি, তোমরা অবশ্যই খাতায় নোট করবে। প্রথম 1 নম্বর মডেল থেকে যোগাযোগ বলতে কি বুঝো, উদাহরণসহ বিভিন্ন ধরনের যোগাযোগ প্রক্রিয়াগুলি বর্ণনা করো। এটা একটা প্রশ্ন। তারপরে পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে, যোগাযোগ প্রক্রিয়ার বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে লেখো। করোনা আবহে যোগাযোগের ক্ষেত্রে যে কোনো দুটি প্রতিবন্ধকতার উল্লেখ করো। এগুলো কিন্তু টিকা আকারে আসতে পারে। তারপর যেটা বললাম, বাচনিক যোগাযোগ বা অবাচনিক যোগাযোগের মধ্যে পার্থক্য নির্ণয় করো। তারপরে আমার কাছে যেটা মনে হয়েছে যে দলগত বা শ্রবণ দক্ষতা, এই প্রশ্নগুলো কিন্তু ভাইটাল। অর্থাৎ পেপারটা যেহেতু কমিউনিকেশন, মাস কমিউনিকেশন, সেখান থেকে তোমাদের গণমাধ্যম বলতে কি বুঝো, গণমাধ্যমের যোগাযোগ, গণমাধ্যমের বৈশিষ্ট্য, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তার বাইরে যদি তোমাদের প্রশ্ন আসে যে যোগাযোগ প্রক্রিয়ার উপাদানগুলো কি কি, এটাও কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো যাই হোক, এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আজকের তোমাদের সোশ্যোলজি এমডিসি পেপারের ইন্ট্রোডাকশন। এবারে চলো তোমরা এই মিডিয়ার উত্থান এবং বিবর্তনের গুরুত্বপূর্ণ নোটসটা তোমরা দেখে নাও। তাছাড়া তোমাদের কাছে একটা বিষয় শেয়ার করার আছে, সেটা হলো তোমরা যারা অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, তাহলে 7001748202 এই নম্বরে যোগাযোগ করে তোমরা ক্লাসে অ্যাডমিশনটা নিতে পারো। 7001748202 এই নম্বরে যোগাযোগ করে তোমরা ক্লাসে অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। তাছাড়াও তোমরা যারা মনে করছো আমরা নোটস, পিডিএফ নোটস আমরা নিয়ে পড়বো, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তোমরা পারচেস করতে পারো। তো তোমরা চলো এবারে নোটসটা দেখে নাও। তো তোমরা গুরুত্বপূর্ণ নোটসটা দেখে নাও পয়েন্ট আকারে। 2 নম্বর মডিউল থেকে যে প্রশ্নটার আলোচনা আজকে তোমাদের করলাম সেটা হলো ভারতের বিশ্বায়নে মিডিয়া হাউসের উত্থান এবং বিবর্তন এবং এর উপর প্রভাব আলোচনা করো। এটা হচ্ছে তোমাদের 2 নম্বর মডিউল থেকে যে তোমাদের 5 নম্বর কন্টেন্টটা রয়েছে বিশ্বায়ন এবং মিডিয়া, এর উপরে তোমাদের সিলেবাস থেকে তোমাদের এই প্রশ্নটা নির্বাচন করা হয়েছে। এখানে বলা হচ্ছে বিশ্বায়নের কারণে ভারতের মিডিয়া হাউসের উত্থান ও বিবর্তন ঘটেছে। এছাড়া বিশ্বায়নের কারণে মিডিয়া ও যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। ব্যাপক পরিবর্তন কিভাবে? অর্থাৎ এই যে মিডিয়া হাউসের উত্থান বা পরিবর্তন, বিভিন্ন সময় যে বিবর্তন দেখা যায়, এগুলো হচ্ছে মিডিয়ার বিবর্তন। তারপরে জানা যায় যে 18 শতকের শেষ থেকে গণমাধ্যমের কার্যক্রম শুরু হয় এবং 1780 সালের প্রথম দিকে ভারতে প্রিন্ট মিডিয়া শুরু হয়েছিল। তার ফলে শুল্কের নিয়ম সহজ হয়, মানে মানুষের ক্ষেত্রে তখন থেকে কিন্তু কাজগুলো সহজ হয়ে দাঁড়ায়। তারপরে যে বিশ্বায়নের বিবর্তন, যেটা ভাইটাল ইম্পর্টেন্ট তোমাদের জন্য। বিবর্তন হচ্ছে আমাদের বসবাস, কাজ এবং একে অপরের সাথে যোগাযোগের পদ্ধতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। এটি কাজের সংস্কৃতি সহ আমাদের জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করেছে। ভারত তার বৈচিত্র্যময় সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্য পরিচিত একটি দেশ। বিশ্বায়নের কারণে তার কাজের সংস্কৃতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। প্রযুক্তি এবং ইন্টারনেটের উত্থানের সাথে বিশ্ব একটি গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে এবং এটি ভারতীয় ব্যবসায়ী এবং কর্মীদের জন্য নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ উন্মুক্ত করেছে। এই নিবন্ধে আমরা ভারতীয় কর্মসংস্কৃতির উপর বিশ্বায়নের প্রভাব, যে পরিবর্তন বা প্রবণতাগুলি উদ্ভূত হয়েছে এবং কিভাবে এটি ভারতীয় কর্মচারীদের কর্মজীবনের ভারসাম্যকে প্রভাবিত করছে, তার জন্য এখানে কয়েকটি কারণ আছে। সাংস্কৃতিক ঐতিহ্য, তারপর রয়েছে বিশ্বায়নের কারণে কর্মসংস্কৃতির পরিবর্তন। তো এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। অর্থাৎ আমি বিস্তারিত আর হয়তো সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদের বলছি না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি তোমাদের স্ক্রল করে দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও পয়েন্টগুলো। বিশ্বায়নের কারণে কর্মসংস্কৃতির পরিবর্তন,
তারপরে কর্মজীবনের ভারসাম্যের উপর বিশ্বায়নের প্রভাব। এগুলো পয়েন্ট করলে তোমাদের কিন্তু 10 নম্বরের জন্য অ্যান্সারটা হয়ে যাবে। তারপরে ভারতে গিগ অর্থনীতির উত্থান, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট একটা পার্ট। কাজের সংস্কৃতি গঠনে প্রযুক্তির ভূমিকা। তোমাদের মোটামুটি 5টা পয়েন্ট তোমরা করলে, 5-6টা করলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। তারপরে এখানে বিষয়গুলোর মধ্যে একটি হলো শক্তিশালী বৈচিত্র্যময় দল তৈরি করা, যেখানে বিভিন্ন পটভূমির লোকেরা একত্রিত হতে পারে এবং তাদের ধারণা অভিজ্ঞতা ভাগ করে নিতে পারে, অর্থাৎ তাদের সৃজনশীলতা উৎসাহ করতে সাহায্য করে। এটা নিশ্চিত যে তাদের ব্যবসা মানে একটা, এই যে প্রযুক্তি এটা কিন্তু একটা ব্যবসায় পরিণত হয়েছে। যেমন সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার, ব্যাংকে, ঠিক আছে, বিভিন্ন জায়গাতে কিন্তু আজকে কিন্তু এই ব্যবসাটি কিন্তু বাজারের ক্ষেত্রে কিন্তু দ্রুত খাপ খাইয়েছে। তো এগুলো হচ্ছে বাস্তব উদাহরণ আর কি। তো যাই হোক, তোমরা এটা হয়তো অনুধাবন করতে পারছো যে আমাদের বিশ্বায়ন, অর্থাৎ আমাদের একটা গ্লোবালাইজেশন, যে একটা মানে আমাদের ইন্টারনেট আজকে কত দূর পর্যন্ত এগিয়ে গেছে সেটা তোমরা নিজেরাও একটু অনুভব করবে। তো এটা একটা চ্যালেঞ্জ এবং এটা কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা মানুষের দিয়েছে এবং বিভিন্ন পরিবর্তনও কিন্তু ঘটছে। তো এগুলোই হচ্ছে উল্লেখযোগ্য কারণ। তো এই হলো তোমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসের আলোচনা। এবং তোমাদের যাদের এই পিডিএফ নোটসের প্রয়োজন রয়েছে, তোমরা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা পারচেস করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।